আজকের এই ক্লাসে বায়োজিওগ্রাফি থেকে 50টি ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের সকলকে বলবো তোমরা অন্তত একবার এই কোশ্চেনগুলো দেখে নাও। তাহলে চলো কী কী কোশ্চেন রয়েছে তা একবার দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি হলো, মাটির গঠন ও বিকাশে নিম্নলিখিত কোনটি সক্রিয় প্রক্রিয়া? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ডি, অর্থাৎ জলবায়ু। 2 নম্বর প্রশ্নটি হলো, মাটি গঠনের প্রথম ধাপে মূল শিলা উপাদান কিসে রূপান্তরিত হয়? অপশনগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার সি, অর্থাৎ রেগুলিথ। 3 নম্বর প্রশ্নটি হলো, উচ্চ তাপমাত্রা মাটি গঠনে নিম্নলিখিত কোন প্রভাব ফেলে? অপশনগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ, অর্থাৎ অণুজীবের কার্যকলাপ হ্রাস করে। 4 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন উপায়ে বনভূমি মাটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ডি, অর্থাৎ উপরের সবগুলো। 5 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন উপাদানকে নিষ্ক্রিয় মাটি গঠনকারী হিসাবে বিবেচনা করা হয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, অর্থাৎ সময়। 6 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোনটি মাটির সাথে সম্পর্কিত? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, অর্থাৎ টোপোগ্রাফি। 7 নম্বর প্রশ্নটি হলো, জীববৈচিত্র্য নিম্নলিখিত কোন উপায়ে মানব অস্তিত্বের ভিত্তি তৈরি করে? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, অর্থাৎ ফসলের পরাগায়ন। 8 নম্বর প্রশ্নটি হলো, আর্দ্রক্রান্তীয় অঞ্চলে যেখানে ভারী বৃষ্টিপাত এবং নিরবিচ্ছিন্ন উষ্ণতা গভীর আবহাওয়ার স্তর তৈরি করে, সেখানে নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি ঘটে? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, ল্যাটেরাইজেশন। 9 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় সিলিকা অপসারণ করা হয় এবং লোহা বা অ্যালুমিনিয়াম পৃষ্ঠে জমা হয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো এবং এখানে সঠিক উত্তরটি কী হবে তা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 10 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন মাটি গঠন প্রক্রিয়ায় দ্রবণীয় চিলেটের জৈব অ্যাসিড গঠিত হয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, অর্থাৎ পর্জোলাইজেশন। 11 নম্বর প্রশ্নটি হলো, যখন মাটির উপাদান এলোভিয়াল দিগন্ত থেকে অপসারিত হয় এবং নিচের স্তরে জমা হয় তখন তাকে কি বলা হয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, অর্থাৎ এলোভিয়েশন। 12 নম্বর প্রশ্নটি হলো, আর্দ্র অঞ্চলে মাটির জল প্রায়শই শিকড়ের চ্যানেল এবং কৃমির সুড়ঙ্গের মাধ্যমে কাদামাটির কণা ধুয়ে ফেলে। কাদামাটির কণাগুলো তখন উপমাটিতে জমা হয়। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, অর্থাৎ লেসিভেশন। 13 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে 3টি ইনফরমেশন দেওয়া রয়েছে এবং এগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর তা নির্ণয় করতে হবে। তোমরা প্রশ্নটি ভালো করে পড়ো এবং এর উত্তর কী হবে তা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 14 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নটিও সেম আগের প্রশ্নের মতোই। এখানেও 3টি ইনফরমেশন দেওয়া রয়েছে এবং সঠিক উত্তরটি কী হবে তা বের করতে হবে। তোমরা অপশনগুলি ভালো করে দেখো।
এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, অর্থাৎ উপরের সবগুলো। 15 নম্বর প্রশ্নটি হলো, এখানেও তিনটি ইনফরমেশন দেওয়া রয়েছে এবং সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। অপশনগুলি তোমরা ভালো করে দেখে নাও। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, অর্থাৎ 1 এবং 2 হলো এখানে সঠিক। 16 নম্বর প্রশ্নটি হলো, জৈব পদার্থ নিম্নলিখিত কোন স্তরে জমা হয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, অর্থাৎ ও স্তর। 17 নম্বর প্রশ্নটি হলো, এ, ই এবং বি স্তরগুলিকে একত্রে কি বলা হয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, অর্থাৎ সোলাম। 18 নম্বর প্রশ্নটি হলো, সি স্তর একটি মৃত্তিকা প্রোফাইলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিয়ে গঠিত? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তর কোনটি হবে তা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 19 নম্বর প্রশ্নটি হলো, এখানে তিনটি ইনফরমেশন দেওয়া রয়েছে এবং এগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্ণয় করতে হবে। অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, অর্থাৎ 1 এবং 2 হলো সঠিক। 20 নম্বর প্রশ্নে লক্ষ্য করো, এখানে দুটি তালিকা দেওয়া রয়েছে এবং কোনটির সাথে কোনটি মিল রয়েছে তা মেলাতে হবে। অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো এবং এর উত্তর কী হবে তা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 21 নম্বর প্রশ্নটি হলো, পর্জল মৃত্তিকা নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, অর্থাৎ শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু। 22 নম্বর প্রশ্নটি হলো, পর্জল মৃত্তিকার পেডোজেনেসিস নিম্নলিখিত কোন পদ দ্বারা বর্ণিত হয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, অর্থাৎ চেলুভিয়েশন। 23 নম্বর প্রশ্নটি হলো, ইউএসএডিএ শ্রেণীবিন্যাস অনুযায়ী পর্জল মৃত্তিকা কী হিসাবে পরিচিত? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, অর্থাৎ স্পোডোসোল। 24 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিলেছে? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, অর্থাৎ পর্জল ও কনিফার। 25 নম্বর প্রশ্নটি হলো, যে মৃত্তিকা আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুর সাথে সম্পর্কিত এবং নাতিশীতোষ্ণ পর্ণমোচী বন দ্বারা আবৃত থাকে তাকে কি বলা হয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, অর্থাৎ পর্জল মৃত্তিকা। 26 নম্বর প্রশ্নটি হলো, একটি প্রাকৃতিক বনকে উপর থেকে নিচে পর্যন্ত স্তর অনুযায়ী সাজান। অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, অর্থাৎ ছাউনি, গুল্ম, ভেষজ ও শ্যাওলা। 27 নম্বর প্রশ্নটি হলো, একটি উদ্ভিদ সম্প্রদায়ের দ্বারা অন্য একটি উদ্ভিদ সম্প্রদায়ের প্রতিস্থাপনকে কি বলা হয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, অর্থাৎ ক্রম। 28 নম্বর প্রশ্নটি হলো, উদ্ভিদ সম্প্রদায়ের বিকাশের ক্রমকে কি বলা হয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, সেরে। 29 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানবসৃষ্ট বায়োমের উদাহরণ? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো।
এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি অর্থাৎ শস্যভূমি। 30 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত বায়োমগুলির কোন সেটটি ক্রমবর্ধমান জলের অভাবের দিক থেকে সঠিক ক্রমকে উপস্থাপন করে? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো এবং এর সঠিক উত্তর কী হবে তা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 31 নম্বর প্রশ্নটি হলো গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের উদ্ভিদগুলিকে কি বলা হয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ অর্থাৎ মেগাথার্মস। 32 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি অল্প গুল্মযুক্ত বহুস্তর বিশিষ্ট গাছ দ্বারা চিহ্নিত? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবন। 33 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি চিরহরিৎ বনের একটি বৈশিষ্ট্য? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি অর্থাৎ সমস্ত গাছ একবারে তাদের পাতা ঝরায় না। 34 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটির ভৌগোলিক এলাকার 70% বনভূমি বজায় রাখার জন্য একটি সাংবিধানিক বিধান রয়েছে? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি অর্থাৎ ভুটান। 35 নম্বর প্রশ্নটি হলো চিরহরিৎ রেন ফরেস্ট কোথায় পাওয়া যায়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি অর্থাৎ ব্রাজিল। 36 নম্বর প্রশ্নটি হলো বিষুবরেখার কাছাকাছি কোন ধরনের বনভূমি পাওয়া যায়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি অর্থাৎ ক্রান্তীয় বনভূমি। 37 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর ঘন বনভূমি বেশিরভাগই কোথায় পাওয়া যায়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ অর্থাৎ বিষুবরেখার কাছাকাছি। 38 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যাপক ক্রান্তীয় বৃষ্টিবনের জন্য পরিচিত? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ অর্থাৎ কঙ্গো অববাহিকা। 39 নম্বর প্রশ্নটি হলো তৈগা বন কোন অঞ্চলের বৈশিষ্ট্য? অপশনগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চল। 40 নম্বর প্রশ্নটি হলো বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে ঘন বন কোথায় অবস্থিত? অপশনগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি অর্থাৎ ব্রাজিল। 41 নম্বর প্রশ্নটি হলো কোন দেশের ভৌগোলিক এলাকার সর্বোচ্চ শতাংশ বনভূমি দ্বারা আবৃত? এখানে অপশনগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি অর্থাৎ জাপান। 42 নম্বর প্রশ্নটি হলো সরলবর্গীয় বন প্রধানত কোথায় পাওয়া যায়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে। 43 নম্বর প্রশ্নটি হলো আফ্রিকার নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে ঘন উষ্ণ এবং আর্দ্র বন পাওয়া যায়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ অর্থাৎ আইভরি কোস্ট। 44 নম্বর প্রশ্নটি হলো
বিশ্বের নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি জ্বালানি কাঠের বৃহত্তম উৎপাদক? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, ভারত। ৪৫ নম্বর প্রশ্নটি হলো ডালবার্গিয়া প্রজাতি নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? এখানে অপশনগুলি কি কি রয়েছে তা তোমরা একবার দেখে নাও। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, অর্থাৎ রোজউড। ৪৬ নম্বর প্রশ্নটি হলো টেরারোজার আনুষ্ঠানিক বিকাশ কোন ভূমিতে ঘটে থাকে? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করে নাও একবার। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, অর্থাৎ চুনাপাথর। ৪৭ নম্বর প্রশ্নটি হলো মৃত্তিকা লিচিং একটি প্রধান সমস্যা কোন অরণ্যে? এখানে কি কি অপশন রয়েছে তা তোমরা একবার দেখে নাও। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে। ৪৮ নম্বর প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম বনভূমি কোনটি? এখানে অপশনগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, অর্থাৎ ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বন। ৪৯ নম্বর প্রশ্নটি হলো সেগুন ও শাল গাছের উৎস হলো কোনটি? অপশনগুলি তোমরা ভালো করে একবার দেখে নাও। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, অর্থাৎ ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বন। আজকের শেষ প্রশ্ন অর্থাৎ ৫০ নম্বর প্রশ্নটি হলো বার্চ গাছের প্রাপ্তিস্থান কোথায়? অপশনগুলি কি কি দেওয়া রয়েছে তা তোমরা একবার দেখে নাও। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ হিমালয়। তাহলে আজকের ক্লাসটি এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।